একটা এনআইএ হামলা হলো, এনআইএর গাড়ি ভাঙচুর হলো, কি বিষয়বস্তু! এর আগে আমরা দেখেছিলাম ইডি যখন শাহজাহানের বাড়িতে গিয়েছিল, ঠিক একই ঘটনা। আজকেও কিন্তু বিরোধীরা বলছে যে যেখানেই তদন্ত করতে যাচ্ছে সেখানেই আক্রান্ত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমেই আপনাকে কাটছি, ঘটনা দুটো এক নয়। সন্দেশখালিতে গ্রামের মানুষরা ইডির ওপরে হামলা চালিয়েছিল কিছু লোকের উস্কানিতে, আর এখানে এনআইএ হামলা করেছে ভূপতিনগরের গ্রামের মানুষদের ওপর। তারা লোকাল পুলিশকে ইন্টিমিডেট করেনি। তারা মধ্যরাত্রে মাঝরাতে যদি একটা প্রান্তিক গ্রামে কোনো বাইরের লোক যায়, তারা তো জানে না যে এনআইএ না ইডি না আইটি না কোথাকার, হোঁ হোঁ করে দুটো স্করপিও চালিয়ে যদি ঢোকে, যা হওয়ার সেটাই হয়েছে। গ্রামের মানুষ ভেবেছে যে এখানে এসে বিজেপির লোকেরা এসে তৃণমূলের লোকেদের তুলে নিয়ে যাচ্ছে। একটা কথা যেটা আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দুদিন আগে উনি বলেছিলেন যে বিজেপির নেতারা এনআইএর সাথে দেখা করে, এনআইএর এসপি পদমর্যাদার অফিসারের সাথে দেখা করে তৃণমূলের কর্মীদের লিস্ট ধরিয়ে আসছে যাদের অ্যারেস্ট করতে হবে। আর তার দুদিনের মধ্যে এনআইএ ভূপতিনগরে গিয়ে আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলো। এনআইএ তৈরি হয়েছিল ভারতবর্ষে সন্ত্রাসবাদ দমন করার জন্য। ভূপতিনগরে 3রা ডিসেম্বর 2022 একটা বোম ফেটেছিল বাজি কারখানায়, 3 জন দুর্ভাগ্যক্রমে মারা গেছিল। এটা কি সন্ত্রাসবাদের জায়গা? এখন এনআইএ, ইডি, সিবিআই, আইটি এরা যদি এখন বিজেপির শাখা প্রশাখা হিসেবে তৃণমূলের নেতা কর্মী বুথ প্রেসিডেন্টদের ইলেকশনের আগে অ্যারেস্ট করতে চায়, তাহলে প্রতিবাদ হবেই, মানুষ প্রতিবাদ করবে। এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ, কিছু করার নেই। একেবারেই তাই। আমরা অন্য এর আরেকটি দিকে যদি জোট প্রসঙ্গে বলি, জোট প্রসঙ্গে কিন্তু এখন আইএসএফ একলা চলোর ডাক দিয়েছে, বামেদের সঙ্গেও গেলেন না। একেবারে বললেন যে নওশাদ সিদ্দিকী কথা ছিল ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, অভিষেক ব্যানার্জিকে হারাবেন। সেইখানে দাঁড়িয়ে এখন বলছেন যে দলের সিদ্ধান্ত, আমি দাঁড়াচ্ছি না, বামেদের সঙ্গেও জোটে যাচ্ছি না, বামেদের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না। বিষয়টা গোলমাল পেকে গেল একলা চলার পথে আইএসএফ। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি। যখন আইএসএফ দল গঠন হয়েছিল, গঠন হওয়ার পর এখন মার্কেটে দেখা যায় না নওশাদের দাদা আব্বাস সিদ্দিকীকে। আব্বাসই তো তৈরি করেছিল, পরে নওশাদ এলো। আব্বাস সিদ্দিকীকে মনে আছে? ব্রিগেড মঞ্চ অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দিল মোহাম্মদ সেলিম, গলা জড়িয়ে নিয়ে গিয়ে আব্বাসের হাত তুলে তুলে লাফাচ্ছিল। কী হলো বামফ্রন্ট? প্রথমে তো বামফ্রন্টের মুখে জুতোর বাড়ি মারল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর বামফ্রন্টের আরেক গালে জুতোর বাড়ি মারল নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী, আমরা প্রথম দিন থেকে বলে আসছি, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকের এই আইএসএফ দল তৈরি হয়েছে বিজেপির টাকায়, চলে বিজেপির টাকায়। কারণ এদের একটাই কাজ, বিজেপির হয়ে বাংলার সংখ্যালঘু ভোটটাকে কাটার, এদের আর কোনো কাজ নেই। আর আব্বাস সিদ্দিকী এক আপাদ মস্তক একটা জালি ব্যক্তি, শুধু হাওয়া গরম হাওয়া গরম হাওয়া গরম। আজকে আপনি ভাবুন, আপনার পোর্টালে যদি আমি বলি তৃণমূলের হয়ে আমি বেনারসে নরেন্দ্র মোদীর এগেনস্টে লড়াই করতে যাবো, বিরাট বড় হেডলাইন হয়ে যাবে। আপনার তো পোর্টাল বড় বড় চ্যানেলে দেখাবে, কিন্তু তার মধ্যে তো বাস্তবিকতা থাকতে হবে। ও এতদিন ধরে হাওয়া গরম করলো, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবে, অভিষেক ব্যানার্জি তাকে স্বাগত জানালো, হেরে ভূত হয়ে যাবে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বলে এখন বলছে আইএসএফ আমাকে দল দাঁড়াতে দিচ্ছে না। এসব নাটক। বাংলার মানুষ বোকা। জালি পার্টি, তার জালি নেতা, যারা বিজেপির পয়সায় চলে, বিজেপির পয়সায় ওঠে বসে, তাদের মুখোশ এখন মানুষের সামনে খুলে গেছে। কালকেই আমাদের একান্ত একটি সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকী বলে, মমতা ব্যানার্জিকে অন ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ করছি, কোথার থেকে কত টাকা নিয়েছি জানা থাকলে জানিয়ে দিন। ওকে বলুন, আপনি গিয়ে মমতা ব্যানার্জি অনেক বড় চ্যাপ্টার, ওকে বলুন আগে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ না করে, ওই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে হলে কিন্তু কৌস্তব বাগচির পথে হাঁটতে হবে। তাহলে নওশাদকে গিয়ে বলুন আগে মাথা ন্যাড়া করতে, দাড়ি কাটতে। আর যদি সেটা না করে, তাহলে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার আগে নিজে যে চ্যালেঞ্জ করেছিল যে আমি অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারাবো, আগে সেটার কী হলো সেটা জবাব দাও। এতদিন যে হাওয়া গরম করেছিল তার নিটফল কি, আগে সেই জবাবটা দাও। একদম তাই। আমরা দেখলাম ব্রিগেডের মঞ্চে অর্জুন সিংহ অভিমান হলো, ও মঞ্চ থেকে নামার পরে তারপর তিনি টিকিট পেলেন না, সেই অভিমানে চলে গেলেন আবার বিজেপিতে। টিকিট পেয়ে গেলেন, একেবারে সোজা উড়ে চলে গেলেন দিল্লিতে, টিকিটও পেলেন। বলছেন 200% আমি কনফিডেন্স, আমি এখানে জিতবো, কারণ আমি মানুষের পক্ষে কাজ করি। দেখুন, অর্জুন সিং, নীতিশ কুমার, আমি নাম করে বলছি, এদের না মানুষের কাছে আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ কি বিশ্বাস করবে?
অর্জুন সিং কোন দলে আছে তার নেতারা, তার পেছনে যারা মিছিলে হাঁটছে তারা জানে কি যে অর্জুন সিং এখন কোন দলে আছে আর আগামী দিনে ভোটের পর কোন দলে থাকবে? যারা দৈনন্দিন নিজের মতাদর্শকে বিক্রি করে বাজারে, তারা কখনো নেতা হতে পারে না। আমি তৃণমূলের মুখপাত্র, আমি বিজেপিতে যেতে পারবো না, আমি বামফ্রন্টেও যেতে পারবো না। আমাদের লাইক মাইন্ডেড পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে যদি আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাই, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসি, তার মানে আমার কাছে মতাদর্শের কোনো দাম নেই। আমি যেভাবেই হোক চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখতে চাই। গদ্দার, পাল্টিবাজ, পোল ভোল্টার পলিটিশিয়ানদের মানুষ পছন্দ করে না। অর্জুন সিং আর তাপস রায়, এই দুই গদ্দার আর দুই পাল্টিবাজের কী অবস্থা হবে 4 জুন দেখে নেবে। একদমই তাই। আমরা যদি ইলেকট্রাল বন্ডের দিকে তাকাই, একেবারে দুটো পার্টি, মানে আমি বিজেপির কথা বলছি, তৃণমূলের কথা বলছি, সবাই পেয়েছে ইলেকট্রাল বন্ড। বামেরা বলছে আমরা তো রিফিউজ করি, আমরা ইলেকট্রাল বন্ডে অবৈধভাবে টাকা নেই না। কারা বলছে? আমাদের বামফ্রন্ট। বামফ্রন্টের আসল কথা হচ্ছে, দেখুন, বিজেপি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ডে, তৃণমূল কংগ্রেস টাকা পেয়েছে ইলেকটোরাল বন্ডে। তৃণমূল কংগ্রেস কোনো আইন ভেঙেছে কি? ভাঙেনি। বামেদের প্রবলেমটা হচ্ছে, ইংলিশে একটা গল্প আছে সাওয়ার গ্রেপস, ওই আঙুর ফল টক। এই শূন্য পার্টিকে কেউ ইলেকটোরাল বন্ড দিতে চায় না। কেন দেবে? একটা লোক, ধরুন একটা সংস্থা, সেই ইলেকটোরাল বন্ড দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বাংলার উন্নয়নের জন্য। একটা দিল্লির সংস্থা ইলেকটোরাল বন্ড দিচ্ছে বিজেপিকে, তারা হয়তো বিজেপিকে পছন্দ করে, হোয়াটএভার। একটা বিজনেস বা একটা সংস্থা ইলেকটোরাল বন্ড কেন দেবে বামফ্রন্টকে? যার বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, তাদেরকে কেন ইলেকটোরাল বন্ড দেবে? এক। আর দ্বিতীয়, তারা যদি অবৈধ টাকা না নেয়, যেটা বামেদের নেতারা আপনাদের বলেছেন, তাহলে আমাকে বলুন তো, বামেদের হোল টাইমার যারা কোনো চাকরি বাকরি করে না, পার্টি অফিসেই থাকে, এদের খাওয়া পড়ার টাকাটা আসছে কোথার থেকে? এরা তো চাকরি বাকরি করে না, আসছে কোথার থেকে? ওই কিউআর কোডের টাকা তুলে আর লাল বালতি নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। এসব নাটক ওদের বন্ধ করতে বলুন। এসব নাটক জ্যোতিবাবুর আমল থেকে চলছে, মানুষ দেখে 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 ওদের শূন্যে পরিণত হয়েছে। এবার বলুন নাটকগুলো বন্ধ করতে। এই যে সঞ্জীব গোয়েঙ্কা বারবার আক্রমণের মুখেই সঞ্জীব গোয়েঙ্কা পড়ছে যে ইলেকট্রিকের বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়ছে। এই ইলেকট্রাল বন্ড দেওয়ার ফলেই কি এই ইউনিট প্রতি যে দামটা, সেটা মানুষের ঘাড়ে চাপছে? দেখুন, একটা কথা বলি, ফ্রিতে তো কেউ দিচ্ছে না। ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর 2014 সালের পর সব কিছুর দাম বেড়েছে। মুদ্রাস্ফীতি একটা বড় প্রবলেম আমাদের দেশে। 2014 ডলার কোথায় ছিল, এখন দেখুন ডলার কত বেড়ে গেছে। সিমিলারলি বিজেপি সরকার আসার পর আমাদের ভারতের যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো, এগুলো সব নষ্ট করে দিয়েছে। তো সেখানে স্বাভাবিকভাবে সব কিছুরই দাম বাড়ছে। কিছুদিন আগে তো সোনার দাম 10 গ্রাম 70,000 টাকার পৌঁছেছে। তো স্বাভাবিকভাবে যদি সোনার দাম বাড়ে, 1 এপ্রিল 800 নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তো ওষুধের দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রোগ্রেশন অনুযায়ী বিদ্যুতের দাম বাড়বে। এদের প্রবলেমটা হচ্ছে, এরা মাল নেবে সবার কাছ থেকে, টাকা ফেভার নেবে সবার কাছ থেকে, কিন্তু কারুর কাছে টাকা থাকলে এদের গা পিত্তি জ্বলে যায়। আর এদের মুখপাত্ররা 22 লক্ষ টাকার গাড়ি করে ঘোরে। প্রবলেমটা হচ্ছে এইখানে। এদের যদি এত আপত্তি থাকে, বলুন না বাড়িতে কয়লা জ্বালিয়ে আগুন আর মোমবাতি কিনে বাড়িতে বসে থাকতে। কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি। আপনার ইলেকট্রিক নেওয়ার দরকার কি? আপনার যদি সঞ্জীব গোয়েঙ্কার সিএসসির প্রতি এতই রাগ হয়, বাড়িতে মোমবাতি জ্বালিয়ে বসে থাকুন। আলিমুদ্দিনের মিটারটা কেটে দিন, দিয়ে মোমবাতি আর কয়লা জ্বালিয়ে বসে থাকুন, মিটিং করুন। কে বারণ করেছে? একদমই তাই। আমি অর্জুন সিং প্রসঙ্গে আরও একবার ফিরে আসতে চাইব। অর্জুন সিং পরিষ্কার বলছে যে পার্থ ভৌমিকের জায়গায় জায়গায় দেওয়াল দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, তার যে চেম্বার সেইখানে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রচুর প্রচার তৃণমূলের পার্থ ভৌমিকের, কিন্তু সেক্ষেত্রে তিনি বলছেন দেওয়ালের নাম দেওয়ালেই থেকে যাবে, পার্টিটাও উঠে যাবে। দেখুন, অর্জুন সিং এখন আবার, এটা তৃতীয়বারের জন্য বিজেপিতে গেছে। তো তৃতীয়বারের জন্য বিজেপিতে গেলে কিছু তো এমন ভাষণ দিতে হবে যাতে আপনারা আপনাদের চ্যানেলে দেখাবেন, যাতে বড় বড় চ্যানেলগুলো দেখাবে যে অর্জুন সিংও জীবিত আছে। তৃতীয়বারের জন্য বিজেপিতে গেছেন, তাদেরকে কিছু এরকম কথা বলতে হয় যাতে টিভিতে ভেসে থাকা যায়। যেমন এই যে দিলীপ ঘোষ, আপনারা রোজ সকালে চলে যান, ও হাফ প্যান্ট পরে বেরিয়ে একটা ফালতু মন্তব্য করবে, আপনারা সারাদিন চালান। তো এটা বিজেপির ডিএনএতে আছে।
অর্জুন সিংকে বলবো আপনাকে আর ব্রাউনি পয়েন্ট নেওয়ার দরকার নেই। আপনি 4 জুন রেজাল্ট বেরোনোর পরে দেখা যাবে যে দেওয়ালে কার নাম আছে আর কার নাম দেওয়াল থেকে একেবারের জন্য মুছে গেছে। 4 জুন কথা হবে, এত বড় ডায়লগ দিয়ে কী লাভ? না, একদমই তাই। মানুষের যাদের আস্থা নেই তারাই এ ধরনের কথা বলে। প্রসঙ্গ কুণাল ঘোষ। কুণাল ঘোষ একটি ভবিষ্যৎবাণী করেছিল যে বাম আর কংগ্রেস খাতা খুলতে পারবে না, বিজেপি মাত্র 5 থেকে 11টা আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 30 থেকে 35টি আসন। এক্ষেত্রে বলছে মানুষের সমর্থন নেই, 3.5 বছরের একটা জেল খাটা আসামির প্রশ্নের উত্তর দিতে হবে। কে বলছে? বামফ্রন্টের মুখপাত্র। বামফ্রন্টের কোন মুখপাত্র? নামটা বলুন। হ্যাঁ, সুজনবাবুরা বলছে। সুজনবাবু বামফ্রন্টের 2 বড় নেতা, আমি ছেলে ছোকরাগুলোর কথা বাদ দিলাম। এক, সুজন চক্রবর্তী ভোটে দাঁড়িয়েছে দমদমে সৌগত রায়ের বিরুদ্ধে, আর আমি বামফ্রন্টকে ধন্যবাদ দেবো যে তাদের শীর্ষ 2 নেতা মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর ওরা ভোটে দাঁড় করিয়েছে। আপনার পার্টির যদি জেনারেল সেক্রেটারি গোহারা হারে তাহলে পার্টির কী অবস্থা হয়? মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে 1.5 লাখের বেশি ভোটে হারবে, আর সুজন চক্রবর্তী দমদমে 1 লাখের বেশি ভোটে হারবে। আর ওরা কুণালদাকে নিয়ে ব্যক্তি কেচ্ছা করছে। এই সুজন চক্রবর্তী, এই তো নিম্ন মেধার ছড়াছড়ি বামফ্রন্টে। সুজন চক্রবর্তী নাকি পিএইচডি করেছে, 9 বছরে কোনো পেপার নেই। আর তার চামচা দীপশিতা ধর, আরেক ক্যান্ডিডেট দাঁড়িয়েছে হাওড়ায়। দীপশিতা 11 বছর ধরে পিএইচডি, সরি কোথায়, শ্রীরামপুরে দীপশিতা 11 বছর ধরে পিএইচডি করছে, এখনও একটা পেপার নেই। এই তো অবস্থা বামফ্রন্টের। এরা কুণাল ঘোষকে নিয়ে কেচ্ছা করছে। আর ক্ষমতা আছে কুণাল ঘোষকে হারানোর? কুণাল ঘোষ যদি ভোটে দাঁড়াতো, বামফ্রন্টে সুজন চক্রবর্তী ক্ষমতা আছে হারানোর? সারদা কাণ্ডে যখন কোটি কোটি মানুষের টাকা তছরূপ হয়ে গেছিলো চিটফান্ডে, তখন আপনারা জানেন যে চিটফান্ডের একটা অংশের টাকা যারা এজেন্ট ছিল তারা পেয়েছিল আর মালিকরা পেয়েছিল। যারা টাকা দিয়েছিল তাদের সব কিছু চলে গেছে, সব সর্বস্ব চলে গেছে। এই সুজন চক্রবর্তী ওই সারদার এজেন্টদের নিয়ে মিছিল করেছিল। সুজন চক্রবর্তী যেখানে বিধায়ক ছিল সেখানে ওই বারুইপুরে নাকি সুজন চক্রবর্তী বা তার শ্বশুরমশাইয়ের কথা ছাড়া পাতা হিলত না। সেইখানে এই চিটফান্ডগুলোর হেড অফিস ছিল না? পৈলান কোথায়? সত্যি বামফ্রন্ট এদের মতো চোর, বেঈমান, চিটিংবাজের দল 34 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জি ছিল বলে বেঁচে আছে বাংলা, নইলে শেষ করে দিয়েছিল। এরা এখন বড় বড় কথা বলছে। সুজন চক্রবর্তীকে বলবো, শুনুন, প্রচণ্ড গরম পড়েছে, গ্লুকন্ডি খান, মাথায় টুপি পরে ঘুরুন। আপনি 4 জুন আপনার মান সম্মান শেষ হয়ে যাবে, মানুষ আপনার জামা কাপড় খুলে নেবে ভোটের বাক্সে। তো কুণাল ঘোষ ওদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে নিজে আগে কটা ভোট পান সেটা দেখুন, সেটা কনসেন্ট্রেট করুন। আমার শেষ প্রসঙ্গ তমলুক। দেবাংশু একদিকে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এই এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি গিয়েই উনি বললেন, জাত একটা গোখরো সাপের সঙ্গে নিজের তুলনা করলেন। একেবারে সেইভাবেই কিন্তু ভোট ময়দানে তিনি একেবারে নেমেছে। তমলুকের মাটি সে আন্দোলনের মাটি, কি বলবেন? দেখুন, তমলুকের মাটি আন্দোলনের মাটি, কিন্তু বিজেপিকে আগে জবাব দিতে হবে যে বিজেপি একটা পার্টি না চিড়িয়াখানা। দিলীপ ঘোষ বলছে আমি বাঘের বাচ্চা, মিঠুন চক্রবর্তী বলছে আমি গোখরো সাপ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে আমি কেউটে সাপ। তো এই তো সাপ, গোখরো, কুকুর, বেড়াল, শুয়োর এদের নিয়ে তো দল। আগে ওরা বলুক ওরা রাজনৈতিক দল না একটা চিড়িয়াখানা, ফার্স্ট। সেকেন্ড, আমার কাছে যা খবর আছে দেবাংশু তমলুকে জিতছে এবং উত্তম বাড়ি কাঁথিতে জিতছে। তাহলে 4 ফেব্রুয়ারি পরে শুভেন্দুর কী অবস্থা হবে সেটা দেখতে হবে। কারণ আমার তো মনে হয় যদি ও কাঁথি আর তমলুক হারে, অমিত শাহই শুভেন্দুর গলা টিপে মেরে দেবে ওকে। এক। দ্বিতীয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিভিন্ন দুর্নীতি হয়েছে বাংলায়, দুর্ভাগ্যজনক কিছু লোক তৃণমূল কংগ্রেসের সিম্বলের আড়ালে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দুর্নীতি করেছে। এবার সেই নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতির চেয়ারে বসেছিলেন তখন তিনি বিভিন্ন মন্তব্য করেছেন, যেটা নিয়ে রোজ খাপ পঞ্চায়েত বসেছে মিডিয়ার চ্যানেলে। তিনি ইডি সিবিআই তদন্ত করেছেন, দুর্নীতিগুলোকে উন্মোচন করেছেন। চাকরি প্রার্থী এবং সাধারণ মানুষ তাকে ভগবান বলে বলতো, মসিহা, ভগবানে পরিণত করেছিল। কিন্তু আমরা দেখলাম এ মানুষের ভগবান না, এ বিজেপির হনুমান। জাজের চেয়ারে বসে বিজেপির দালালি করেছে দিনের পর দিন।
বামফ্রন্টের পোস্টার চাইল্ড ছিল বিকাশ রঞ্জন বাবুর, হাত ধরে বিকাশ বাবুর আশীর্বাদে জাজ হয়েছিল বিকাশ ভট্টাচার্য। সেই বিকাশ ভট্টাচার্যের সাথে বেইমানি করেছে, বামফ্রন্টের সাথে বেইমানি করেছে। বিজেপি জয়েন করার পর টিভির চ্যানেলে এসে বামফ্রন্টকে গালাগাল দিয়েছে, এখন শুভেন্দুর পা ধরে বসে আছে। এটা একটা জাজ? মানুষের পর্যায়ে পড়ে এরা। আজকে আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল বেরিয়েছে, আমি আপনাদের চ্যানেলে এটা দেখাতে চাই আপনাদের। দেখুন, এটা তো আমরা বলছি, তৃণমূল কংগ্রেস বলছে না, আনন্দবাজার পত্রিকা। এক সেকেন্ড আপনাকে দেখাচ্ছি। এটা দেখা উচিত, জানা উচিত যে আপনারা একটা শো করতে পারেন যে ভগবান হলেন হনুমান, স্টারিং অভিজিৎ গাঙ্গুলি। দেখাচ্ছি আপনাকে ছবি বড় করে। এই ক্যামেরাম্যান ফোকাস করো। আনন্দবাজার পত্রিকার আজকের আর্টিকেল কি লেখা আছে? নো ভোট টু অভিজিৎ, বলছেন কারা? চাকরি প্রার্থীরা। তো যে চাকরি প্রার্থীরা তাকে মসিয়া বানিয়েছিল, সেই চাকরি প্রার্থীদের সামনে পড়ে গেলে না জুতো পেটা খাবে, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। কারণ তারাও বুঝে গেছে যে তাদের আবেগ, তাদের বিশ্বাস, তাদের ভরসা নিয়ে একজন বিচারপতি জাজের চেয়ারে বসে দিনের পর দিন একটা রাজনৈতিক দলের দালালি করেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের লোকসভার টিকিট পাওয়ার জন্য। সেক্ষেত্রে তো মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ ছিল, কুণালবাবু নিজেই করেছে। কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স? বিকাশবাবু বিভিন্ন অন্য মতাদর্শে বিশ্বাসী, বাট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে আমি তৃণমূলের মুখপাত্র বলছি, দয়া করে অভিজিৎ গাঙ্গুলির তুলনা করবেন না। বিকাশবাবু আমাদের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী, তিনি তৃণমূলকে আক্রমণ করে, আমরাও ওনার বিরুদ্ধে অনেক রকম আক্রমণ করি, কিন্তু বিকাশবাবুর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, যদি আমি ধরি মার্সিডিজ বেঞ্জ, তাহলে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে ওই টাটা অল্টো। এটা তো তুলনারও লিমিট থাকে। এই সব অভিজিৎ গাঙ্গুলির মতো জালি লোকেদের নিয়ে এত আপনারা প্রাধান্য দেবেন না। সবার সাথে সবার তুলনা হয় না, এটা মনে রাখবেন। যেমন মমতা ব্যানার্জির সাথে ওই শুভেন্দুর মতো একটা ছাগলের তুলনা হয় না, সেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুলনা হয় না। ঠিক একইভাবে অভিষেক ব্যানার্জির সাথে ওই সুকান্ত মজুমদারের তুলনা হয় না। এরা অন্য মেটিরিয়াল, এদেরকে সাইডে রেখে কথা বলুন। বাকি ওদের ব্যাপারে মন্তব্য, আমরা যারা জুনিয়র মুখপাত্র আছি আমরাই যথেষ্ট। এইসব বড় বড় কথা বলার কোনো দরকার নেই। অভিজিৎ বাবুকে বলুন ভালোভাবে প্রচার টোচার করতে। তমলুকের লোকেরা কিন্তু বাড়িতে বাড়িতে এই কেউটে সাপের জন্য কার্বলিক অ্যাসিড নিয়ে রেডি আছে, সামলে।